নমস্কার, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন। নমস্কার, বলছি। হচ্ছে যে ডিএ মামলার একাধিকবার শুনানি হয়েছে এবং এই বিষয় নিয়ে আমরা আপনার একটা ইন্টারভিউ নিয়েছি শেষে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা দীর্ঘায়িত হচ্ছে এবং আগামী 26 তারিখ হচ্ছে পরবর্তী ডেট। আপনার কি মনে হয় যে এই দিন এই মামলাটা সম্পূর্ণভাবে শুনানির যে বিষয়টা সেটা নিষ্পত্তি হয়ে যেতে পারে? আমরা চেষ্টা করবো, আমাদের দিক থেকে আমরা চেষ্টা করবো যাতে শুনানি হয়। নিষ্পত্তি হবে কিনা জানি না, যাতে শুনানি শেষ হয়, তারপর নিষ্পত্তি তো নির্ভর করবে বিচারপতিদের বিবেচনার উপরে। যাতে এই মামলা আর প্রলম্বিত না হয় সেই চেষ্টা আমরা করব, এবং আমরাও চেষ্টা করবো মামলা প্রলম্বিত হোক। এটা তো ওদের স্বাভাবিক কৌশল। টানা 6বার যেটা একটা মামলা, সেই মামলাটা এইভাবে যে দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ক্রমশ, রাজ্য সরকারি কর্মচারী এবং যারা পেনশনভোগী তাদের মধ্যে একটা কোথাও অনাস্থা তৈরি হচ্ছে সার্বিক পরিস্থিতির উপরে। কি বলবেন? এবার আমি এটা বুঝি না, রাজ্য সরকারি কর্মচারী পেনশন ভোগী তারা রাস্তায় নামছেন না কেন? আমি তো বারবার বলছি, আদালত দিয়ে আপনারা যতই আদেশ হোক কার্যকর করতে পারবেন না, রাস্তায় নামুন। রাজ্য সরকারি কর্মচারী একদিন ধর্মঘট করুন না সবাই মিলে। পেনশন যারা হোল্ডার তারা একদিন আসুন না রাজপথে, দেখুন না আপনাদের পেনশন দিয়ে বৃদ্ধি আজকে থাকে কিনা। এই সরকার এরা কোনো সভ্য সাংস্কৃতিক আইন পথকে মেনে নেয় না। এদের মানাতে গেলে একটু বাধ্য করাতে হয়। সেই বাধ্যটা তারা হবেন যখন রাস্তায় নেমে আপনারা আন্দোলন করবেন। কিন্তু সেখানেও তো প্রতিবাদী যে কণ্ঠস্বর বিভিন্ন সময় আমরা দেখেছি যে সেই প্রতিবাদের প্রত্যুত্তর হিসাবে চূড়ান্ত শাস্তি মিলেছে। এর আগে অভয় আন্দোলনের সময় আমরা দেখেছি। কত শাস্তি দেবে? শাসকরা চিরকালই মনে করে শাস্তি দিয়ে আমরা সব ঠিক করে দেবো। তাতে কি শেষ পর্যন্ত যারা শাস্তি প্রাপ্ত হলেন তাদেরই জয় হয়। শাস্তির ভয়ে কি কোনো মানুষ চুপচাপ থাকে? আপনার সন্তানকে আপনি ধমক দিলে কি সে সবসময় সবটা মেনে নেয়? মেনে নেয় না। শাস্তি ভয় দেখিয়ে মানুষের স্বাভাবিক অধিকার তাকে নষ্ট করা যায় না। একজন শিক্ষক ছিলেন, তার চাকরি চলে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতে পরিবারের দাবি এবং চিকিৎসকের বক্তব্য যে অত্যন্ত স্ট্রেসের কারণে চাকরি চলে যাওয়ার পর ইন্টারনাল হ্যামারেজে মৃত্যু হয়েছে চিকিৎসকের। এই যে পরিস্থিতি, ইনি কি বলবেন আপনি? খুব বেদনাদায়ক পরিস্থিতি। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে একটা চূড়ান্ত নৈরাজ্য চলছে। এই নৈরাজ্যের গভীরতা উপলব্ধি করতে করতে সময় চলে গেছে। তার কারণ এই রাজ্যে শাসন ক্ষমতায় যে শাসকেরা আছেন তারা যেমন যুব সমাজকে সহজলভ্য মত পাইয়ে দিয়ে একেবারে মদমত্ত করে রেখেছেন, এইভাবে গোটা সমাজকেও তারা উৎসব আনন্দ এই সমস্ত আফিং খাইয়ে তাদের ভুলিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু যে ভেতরে ভেতরে সমাজের গভীরে যে ক্ষত সৃষ্টি হচ্ছে এটা উপলব্ধি করছিলেন না। গতকাল একটি ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায় বা শিডিউল ট্রাইব যাই বলুন না, কোনো ছেলে লেখাপড়া শিখে চাকরি পেয়েছিল, তার চাকরিটা চলে গেল দুর্নীতির জন্য। সরকারের যে নৈতিক দায় ছিল, প্রথমেই যখন এই দুর্নীতির বিষয়টা সামনে এসেছে সেটাকে মেনে নিয়ে দুর্নীতিকে দূর ঠেলে দিয়ে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চালু করা, সেটা তারা করেননি। বরং তারা প্রথম থেকেই চেষ্টা করেছেন যে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদের চাকরি যাচ্ছে তাদের চাকরি রক্ষা করার জন্য কখনো কখনো নতুন পদ, কখনো কখনো লোক জড়ো করে বলা যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানি না, এইভাবে গোটা সমাজটাকে এরা দূষিত করেছেন এবং এই সমস্ত শিক্ষিত প্রান্তিক স্তরের মানুষদের জীবনে একটা চূড়ান্ত অসহায়তা তৈরি করেছেন। তারই একটা প্রত্যক্ষ ফল আমরা কাল দেখলাম। এমন ঘটনা ঘটে গেল আমাদের সমাজে। এরপরে রাজ্যের শাসক দল বা যারা ক্ষমতা আছেন তাদের ন্যূনতম অনুশোচনা নেই, ন্যূনতম দায়িত্ববোধ নেই, নৈতিকতা নেই। এরকম একটা অনৈতিক সরকার ইতিপূর্বে দেখিনি। তাই দেখবেন লুকিয়ে শরীরটাকে বার করে দেওয়া, সাক্ষ্য প্রমাণ লোপাট করা, পুলিশকে ব্যবহার করে এরকম একটা জঘন্য নৈরাজ্য চলছে। একেবারেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনি সরাসরি আপনাদের দিকে এবং আপনার দিকে আঙুল তুলছেন। তিনি বলছেন যে যারা আজকে এই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখছেন তাদের কারণেই কিন্তু চাকরি গেছে এবং মুখ্যমন্ত্রী দিয়ে যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি
যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের একটা ভাতার ব্যবস্থা করেছিলেন, সেটাকেও আটকে দেওয়ার বন্দোবস্ত ব্যবস্থা করছেন কোর্টে গিয়ে আপনারা। আপনি কি বলবেন? কি বলবেন বলুন, নির্লজ্জের মতো দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে এখনো সওয়াল করার মতো স্পর্ধা প্রকাশ পায়, এবং পশ্চিমবঙ্গের জনগণ এদের কথা শোনেন এবং দেখেন। এটাই হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্যের ব্যাপার। এরা জোর গলায় অন্যায় করেছি, চুরি করেছি, এবং সেই চুরির পক্ষে কথা বলার সাহস পাচ্ছেন। আমি তো মনে করি, এ যদি 60-এর দশক, 70-এর দশক হতো, ওই লোকটাকে ধরে রাস্তায় নিয়ে এসে মানুষ চেঁচা করতেন। কিন্তু শাসক ক্ষমতায় তারা পৌঁছে গেছেন, যে কোনো কারণেই হোক মানুষকে ভুল বুঝিয়ে ভ্রান্তির একটা বাতাবরণ তৈরি করে। তাই আজকে নির্লজ্জের মতো এরা দুর্নীতির পক্ষে সওয়াল করার সাহস পান। ওরা জেনে রাখুন, ওরা যতই দুর্নীতি করবেন ততই তার বেশি বিরুদ্ধে আমরা আদালতে যাব, কেন আমরা সমাজটাকে সুন্দর সুস্থিত সমাজ করতে চাই, একটা নীতিভিত্তিক সমাজ করতে চাই। ওদের মতো একটা দুর্নীতি ভিত্তিক সমাজ করতে চাই না। সেজন্য আমরা জোর গলায় বলি এবং বলছি, ওরা দুর্নীতি করবেন, যেটা যে কোনো পদক্ষেপে দুর্নীতি হবে তার বিরুদ্ধে আদালতে আমরা যাব। আমরা তো রাস্তায় দাঁড়িয়ে ঢিল ছুবো না, গালাগালি ধরবো না, ডিজে বাজিয়ে আমরা মিথ্যা প্রচার করে মাইক বাজাবো না। আমরা যুক্তি তর্কের মাধ্যম দিয়ে ওদের এই দুর্নীতিগুলো পর্দাফাঁস করে দেবো। এবং গতকাল স্বাধীনতা দিবস পালন হলো, এবং সেই স্বাধীনতা দিবসের দিনে যে খেলা হবে স্লোগান, মানে এটা কেমন স্বাধীনতা দিবসের উদযাপন? এরা তো স্বাধীনতা কি জানেন না, স্বাধীনতা দিবসের মর্যাদা ওদের বোধে নেই। যে আত্মত্যাগের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে এ সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। ওরা জানেন যে লোককে গুন্ডামি করে, ভয় দেখিয়ে, টাকা পয়সা দিয়ে, দুর্নীতি করে আমরা যেভাবে ক্ষমতায় থাকবো, তাই তারা রাজনীতিটাকে খেলা মনে করছেন। যখন সমাজে এই প্রান্তিক স্তরের মানুষগুলো তাদের জীবন দিতে বাধ্য হচ্ছেন সরকারি দুর্নীতির জন্য, সরকারি অপকর্মের জন্য, চূড়ান্ত অনৈতিকতার জন্য, তখন তারা ডিজে বাজিয়ে উন্মত্ত নৃত্য করতে পারেন। কতটা পৈশাচিক নিম্ন স্তরের মানুষ হলে পরে এটা করতে পারে, এবং সেই দল যারা পরিচালনা করেন, আমার বলতে কষ্ট হচ্ছে যে তারা এই সমাজে এখনো মানুষ বলে পরিচিত হচ্ছেন। আরো একটা ঘটনা, সিঙ্গুরে একজন নার্সের অস্বাভাবিক যে মৃত্যু, সেই মৃত্যুকে কেন্দ্র করে গতকাল আমরা দেখলাম যে একটা অদ্ভুত চিত্র, এবং সেখানে তার দেহকে পোস্টমর্টম করানো একটা অদ্ভুত বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে অনাস্থা, তারা চাইছেন যে কোনো কেন্দ্রীয় তত্ত্বাবধানে থাকা কোনো হাসপাতালে এটার পোস্টমর্টম হোক। এই যে অস্বাভাবিক মৃত্যু, মানে আরজিকর কাণ্ডের 1 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু তারপরেও নার্সের অস্বাভাবিক মৃত্যু, পরিবারের পক্ষ থেকে বাবা বলছেন যে তার মেয়েকে খুন করা হয়েছে। কি বলবেন না? দেখুন, আমি তো এই যে কথা আপনাকে আগে বললাম সে কথাটি পুনরাবৃত্তি করতে হয়। কেন রাজ্য প্রশাসন একটি ঘটনা ঘটে গেছে তার সামনে সততার সঙ্গে দাঁড়িয়ে মোকাবিলা করতে ভয় পাচ্ছে? পোস্টমর্টম জনসমক্ষে করতে, ভিডিও করে করতে তাদের আপত্তি কোথায়? আসল তদন্ত করে তথ্যকে সামনে আসার ক্ষেত্রে তাদের ব্যর্থতা কেন? সে রাজ্য প্রশাসন বলুন, কেন্দ্রীয় প্রশাসন বলুন, এই দুটো প্রশাসন তো একই ভাবাদর্শের দ্বারা পরিচালিত, তাদের কাজকর্মের পদ্ধতি একই। কিসের ভয়? তার মানে ওরা জানেন যে এই প্রতিটি ঘটনা ঘটছে তার পেছনে ওদের কাছের কোনো মানুষ কোনো না কোনো ভাবে যুক্ত, তাই ওরা আতঙ্কিত, তাই ওরা ভীত, তাই ওরা সন্ত্রস্ত সত্যের মুখোমুখি হতে। একেবারে আমরা জানি যে আরজিকর কাণ্ডের 1 বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখনো বিচার মেলেনি, কিন্তু অভয়ার মা বাবা তারা একবার আবেদন করেছিলেন যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে একবার তাদের আইনজীবীকে নিয়ে পৌঁছতে চাইছেন, যেখানে অভয়াকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল। কিন্তু সেই ক্রাইম সিনে যাওয়ার যে অনুমতি, সেটা নিম্ন আদালতে তারা পাননি। পুনরায় তারা হাইকোর্টে যাচ্ছেন এই আবেদন করতে, যাতে তারা ক্রাইম সিনে যেতে পারেন। আপনি একজন প্রখ্যাত আইনজীবী, আমি আপনার কাছে এইটাই প্রশ্ন করতে চাই যে এই ক্রাইম সিনে যাওয়াটাকে কেন্দ্র করে, মানে তাদেরকে যে মানে বাধা দেওয়াটা, এটা নিয়ে কি কোনো রাজনীতি রয়েছে? এই কোন যুক্তি তো খুঁজে পাচ্ছি না। আমি যদি ক্রাইম সিনে যেতে চান যাবেন, ওরা ক্রাইম সিনে কি উদ্ধার যদি করতে পারেন করবেন, এতে তদন্তকারী সংস্থার আপত্তির কারণ কি? কেন কোর্টে যেতে হবে? তদন্তকারী সংস্থারা কেন এই তাদের মৌলিক এই যে চাহিদা, সেই চাহিদাটুকু মেটাবার জন্য আচ্ছা চলুন ক্রাইম সিনেমা দেখি কি কি ঘটেছে।
সবকিছু আদালতে পৌঁছতে হবে। তাহলে এটা সভ্য সরকারকে আমরা মনে করবো এটা সভ্য সরকার? এই ক্ষমতাসীন সরকারকে আমরা মনে করতে পারি যুক্তিসঙ্গত নীতিভিত্তিক আইনগত সরকার? সিবিআই বা তদন্তকারী সংস্থা হিসেবে এইটা করতে তাদের আপত্তি কোথায়, বাধা কোথায়? নীতিগত ক্ষেত্রে বাধা কোথায়, আইনগত ক্ষেত্রে বাধা কোথায়? আসলে এরা, সে সিবিআই বলুন, যা আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে, রাজ্য সরকার বলুন, এরা প্রত্যেকটি পুলিশ তদন্তকারী সংস্থা, তাদের সকলের টিকি বাঁধা আছে একটি জায়গায়, সেখান থেকে তাদের খেলা চলছে। নাচায় পুতুল যত দক্ষ বাজি করে, নাচাও তেমতে তুমি অর্বাচীন নরে, এই হচ্ছে অবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের ধুমধাম করে উদ্বোধন করেছিলেন এবং এখন আবার 2026-এর নির্বাচন আসন্ন এবং সামনে দুর্গাপুজো, এই পরিপ্রেক্ষিতে আর একটা নতুন প্রকল্প নিচ্ছেন, দুর্গা অঙ্গন। কি বলবেন আপনি? আমি তো ইতিপূর্বেই বলেছি, জানি না আপনার চ্যানেলে কিনা, যে গোটা রাজ্যের যুব সমাজকে তিনি মদ্যপ করে দিয়েছেন, এখন সমাজটাকে তিনি মদ্যপ করতে চাইছেন, নেশাগ্রস্ত চাইছেন। ধর্ম একটা আফিং, এবং ধর্মের এই আফিংয়ে গোটা সমাজকে ডুবিয়ে দিতে চাইছেন। এটাই পরিকল্পনা, কিছু না। অনেক ধন্যবাদ দাদা।